সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি আমাদের প্রিয় সাংবাদিক সাইফুল আমিন। এই বিষয়বস্তুটা হচ্ছে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। দেখা করার পরে বাংলাদেশে সব দলকে নিয়ে নির্বাচনের তাগিদ দিয়েছেন। বিশেষ করে উল্লেখ করেছেন যে কোনো দলকে বাদ রেখে যাতে নির্বাচন এখানে না হয়। এই বক্তব্যটা আসার পরে বাংলাদেশের নানা রাজনৈতিক দল নড়ে চড়ে বসেছে। এর মাঝে আরেকটা সংযোজন আছে, বিএনপির একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়েছিল ট্রাম্পের ব্রেকফাস্ট মিটিং এ। সেই বৈঠকে এর আগে নিউজ হয়েছিল তারেক রহমান যাবেন, আসলে সেখানে গিয়েছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। এদের বৈঠকে আসার পরে মির্জা ফখরুল দেশে ফেরার পরে তিনিও নির্বাচনের বিষয়ে যে কথাবার্তা বলছেন সেখানেও কিন্তু মার্কিন উদ্যোগের, মার্কিন বক্তব্যের একটা সম্পৃক্ততা আছে। সাইফুল ভাই, এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাইবো, এই বিষয়টা নিয়ে ডিটেলস আপনার হাতে কি আছে? ডিটেইলস তো ধরেন ঘন্টাখানেক মিটিং হয়েছে, অত ডিটেইলস ঘন্টাখানেকের কথা তো আর বলা যাবে না। তবে আমি চুম্বক অংশগুলো বলতে পারবো যে আসলে ট্রেসি জ্যাকবসন এবং প্রধান উপদেষ্টার সাথে যে মিটিংটা হয়েছে সেই মিটিংটা বেসিক্যালি ছিল, আমি যেটা জেনেছি সেটা হলো ট্রেসি জ্যাকবসন আসলে সরকারের তরফ থেকে সর্বশেষ অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকার কিভাবে দেশটা চালাচ্ছে, বাংলাদেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এইটা সম্পর্কে, এবং এটা বেসিক্যালি ছিল হলো ট্রাম্পকে সর্বশেষ অবস্থা ব্রিফ করার জন্য আসলে বেসিক্যালি। কিন্তু যে কোনো ভাবে হোক, এটা এর আগে ধরেন ধানমন্ডি 32 নম্বরের যে আপনি যেটাকে বলে একটা মর্মান্তিক ঘটনা সেটা ঘটেছে, এবং সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি, একজন সদ্য সাবেক রাষ্ট্রপতি, যার সদ্য সাবেক এর আগের রাষ্ট্রপতি যিনি, এখনো তার স্মৃতি আমাদের মাথা থেকে সামান্যতম ইরে জানে, সে আব্দুল হামিদ। আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, সেটাও একটা বড় এই অন্তর্ঘাতমূলক যে কাজগুলো, এইগুলো সবকিছু মিলিয়ে বাংলাদেশের অবস্থা সম্পর্কে একটা ডিটেলস জানতেই আসলে, এবং মার্কিন সরকারের সর্বশেষ যে নীতি বা সর্বশেষ মনোভাব কি সেটা জানানোর জন্য এবং জানার জন্য ট্রেসি জ্যাকবসন বেসিক্যালি এই সাক্ষাৎ দিয়েছে। তার আগে আপনি জানেন যে আমি সাক্ষাৎ বলার আগে আরেকটু আপনি বলি যে এই যে পরিবেশটা বেসিক্যালি হয়েছে হলো 5 তারিখে 32 নম্বরে হামলা এবং সারা দেশের হামলার প্রেক্ষাপটে, এবং সরকারের মধ্য থেকে যে কথায় কথায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা, কথায় কথায় ছাত্রলীগ নিষিদ্ধ করা, কথায় কথায় এই রাজনীতি করতে দেওয়া হবে না, ওদের রাজনীতি করতে দেওয়া হবে না, এই যে হুমকি ধামকি, এটার পরিপ্রেক্ষিতে যে সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশনটা জানতে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে জানানোর জন্যই ট্রেসি জ্যাকবসন, যিনি চার্জ দ্য অ্যাফেয়ার্স, তিনি সাময়িক সময়ের জন্য এখানে দায়িত্ব পালন করছেন, তিনি ডক্টর ইউনূসের সাথে মাত্র একদিনের নোটিসে যায় দেখা করেন। তো সেই মিটিংটা ছিল বেসিক্যালি খুব ইন্টেন্স মিটিং। বেসিক্যালি এটা হলো, এটা একজন সরকার প্রধানের জন্য এটা একটা কি বলা যায় এটাকে, অস্বস্তির, যে তাকে কেউ জিজ্ঞাসা করতেছে, তাকে উত্তর দিতে হচ্ছে। যদিও সরকারিভাবে ভাষ্য বা বিভিন্ন পত্রপত্রিকায় যেসব জিনিস আসছে, প্রধান উপদেষ্টার সচিব যে প্রেস সচিব যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, সেই ব্যাখ্যাগুলোর বাইরে অনেক বড় একটা ব্যাপার হয়েছে। সেটা হলো বাংলাদেশের যে রাজনৈতিক বিরোধপূর্ণ রাজনীতি, এইটা থেকে বাংলাদেশকে কিভাবে বের করে আনা যায়, এবং আমেরিকান সরকারের যে পরামর্শটা, সে পরামর্শটা দেওয়া হয়েছে। সেটা হলো তারা যেটাকে বিশুদ্ধ ভাষায় বা শুদ্ধ ভাষায় বলে ইনক্লুসিভ রাজনীতি, মানে কোনো দলকে বাদ দিয়ে, হয়তো আওয়ামী লীগের নাম উচ্চারণ হয়েছে, হয়তো হয় নাই, বা আমি যতটুকু জানি উচ্চারণ হয়েছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টা
কে মনে করে যে এটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য পূর্ণাঙ্গ কিছু হবে না, বরং এটা পঙ্গু একটা গণতন্ত্র থেকে যাবে। আওয়ামী লীগকে যদি নির্বাচনে না আনা যায়, আওয়ামী লীগ যদি না আসে, আওয়ামী লীগ যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে এটা পরিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ বলা যাবে না। সো তারা চায় যে গণতন্ত্রের ডেমোক্রেটিক যে উত্তরণটা, ট্রানজিশনটা চাচ্ছে, সেটাকে একদম পূর্ণ মানে ফলপ্রসূ করার জন্য তারা চায়। এবং এই যে ঘটনাগুলি ঘটেছে সেগুলা এই ডেমোক্রেটিক উত্তরণের জন্য একটা বড় বাধা, এটা ইউনূস সাহেবকে জানানোর জন্য গেছে। এবং ইউনূস সাহেবের কাছ থেকে জানতে চেয়েছেন যে সরকারের কোনো সরকার কেন এই ব্যাপারে নীরব ছিল। সরকারের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং সরকারের মধ্যে আছেন একজন উপদেষ্টা, তিনি উল্লাস প্রকাশ করেছেন এবং একজন উপদেষ্টা বলেছেন 32 নম্বর বাড়ি ধ্বংস নিয়ে, 32 নম্বর বাড়ি ধ্বংস উৎসব হয়েছে, এবং এগুলো সম্পর্কে বেসিক্যালি জিজ্ঞেস করছে যে আপনার সরকারের সংশ্লিষ্টতা যদি নাই থাকবে তাহলে এরা কেন বলছে, তারপরে আপনার নীরবতা কেন, আপনি কেন চেষ্টা করেন নাই থামানোর জন্য। তারা দুটো যে তারপর হলো যে এই অবস্থা থেকে উত্তরণে একটা মাত্র পথ হলো নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পন্থায় ফেরত যাওয়া। কারণ গণতান্ত্রিক ফেরত যেতে হলে তারা এই যে নিষিদ্ধ করার কথাবার্তা হচ্ছে, এটা ঠিক করে না, এবং আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে এবং যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের যে ক্ষত সৃষ্টি হয়েছে, এটা কিভাবে কিভাবে ঠিক করা যায়, সেটার জন্য তারা ইউনূসকে পরামর্শ দিয়েছেন যে আপনি এইটার ব্যাপারে উদ্যোগ নিন। ইউনূস সাহেব তার পক্ষে ছাপাই গিয়েছেন যে এটাতে তার করার কিছুই ছিল না, এটা বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার বক্তব্যের কারণে। কিন্তু বেসিক্যালি সবাই জানেন যে শেখ হাসিনার বক্তব্যের অনেক পরে এই বক্তব্য ছিল, অনেক পরে, তার আগেই এই ঘটনাগুলো ঘটেছে। তা আমি আপনাকে কিছু যে ভারত, তারপর হলো যে তারা জানতে চেয়েছে যে ভারত সরকারের ব্যাপারে আমাদের সরকারের মনোভাবটা কি এখনো কি আগের মতো এরকম বিক্ষুব্ধ, নাকি কিছুটা হলেও এখন ভারতের সাথে। কারণ মোদি ট্রাম্পের সাথে দেখা করবে, সেখানে বাংলাদেশ প্রসঙ্গটা আলোচনা আসবে। সেই ক্ষেত্রে ট্রেসি জ্যাকবসনের একটা দায়িত্বই ছিল যে বাংলাদেশের মনোভাবটা জানা, যাতে ট্রাম্প বাংলাদেশের মনোভাব সর্বস্ব অবস্থা জানতে পারে। তো এখানে আপনার এখানে একটা মজার একটা বিষয়, ভারত সরকারের বাংলাদেশ সম্পর্কে এখন মনোভাব কি, এইটা আমাদের প্রধান উপদেষ্টা মার্কিন কর্মকর্তার কাছে জানতে চাইছে। মার্কিন কর্মকর্তা জানতে চেয়েছেন ভারতের প্রতি বাংলাদেশের মনোভাবটা কি। আচ্ছা, হ্যাঁ, মার্কিনিরা জানতে চাইছে যে তাদের অবস্থা একটু ইজ হয়েছে, কিন্তু ইউনূস সাহেব তার কোনো দিতে পারেন নাই। এবং ইউনূস সাহেব কোনো ট্রাম্পের সাথে বৈঠকের আগে যে একটা ব্রিফ দূতাবাস যে রিপোর্টটা পাঠায়, ওই রিপোর্টের কারণে সম্ভবত এইটা হয়েছে। তবে এখানে মার্কিন সরকারেরও যে ইয়েটা ছিল যে কিছু পরামর্শ বলে, নির্দেশনা বলে, আমি ইউনূস সাহেবের ক্ষেত্রে বলতে পারি ওনাকে নির্দেশই দেওয়া হয়, উনি নির্দেশনা দেওয়া হয়েছে ওনাকে যে দ্রুত যে ধানমন্ডিতে হামলা সহ জবগুলি ঘটনার ফৌজদারি তদন্ত শেষে ফৌজদারি আদালতে দ্রুত বিচারের ব্যবস্থা করার জন্য সে বলেছে, এবং যারা এর সাথে জড়িত তাদেরকে শুধু কথায় না কাজে করেন, যাতে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল একে অপরের প্রতি বিশ্বাস রাখতে পারে। যে অবিশ্বাসের বা যে আস্থাহীনতা দেখা দিয়েছে এবং যে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে এবং এই সরকারের যে দুর্বলতা বা নীরবতার কারণে যেটা শুরু হয়েছে, এটা মিনিমাইজ করার জন্য ইউনূস সরকারকে এক ধরনের পরামর্শ, নির্দেশনা এগুলো দেওয়া হয়েছে। এটা কি বাংলাদেশ গভর্নমেন্ট করবে মনে করেন আপনি? ইউনূস গভর্নমেন্ট তাদের হিসাবে নিতেই হবে, কারণ তারা তো অবশ্যই আমেরিকান আশীর্বাদ পুষ্ট। সো আমেরিকার আশীর্বাদ সরে যাবে এরকম কোনো কিছু ইউনূস সাহেব করার কোনো ক্ষমতা নেই, বা এই সরকারের কোনো ক্ষমতা নেই, এটা আমি বিশ্বাস করি। এখন ট্রাম্প কি করবে বা ইউনূস সাহেবের সাথে ট্রাম্পের, এগুলো আমি কিছু জানি, এগুলা আমাদের আজকের ইস্যু না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, আমেরিকান সরকারের মনোভাবের বাইরে বাংলাদেশে যাওয়ার কোনো উপায় নেই, কারণ এই সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে একেবারে কিনা যে হাসপাতালে ওনার ছোট একটা স্টিচ ছিল ওখান থেকে উঠিয়ে এনে প্রধান উপদেষ্টা করা, পুরোটাই আমেরিকান প্ল্যানের অংশ, ইউএসআইডির পয়সা, আন্দোলনের সব মিলে এটা আমেরিকান প্ল্যান। সো আমেরিকা যা বলবে ইনি না শোনার কোনো কারণ নাই। সো আমেরিকা জানতে চেয়েছে, আসলে আমেরিকা যেগুলো করতে বলছে সেটা হলো যে একটা ইনক্লুসিভ রাজনীতির ব্যবস্থা করা,
সব পক্ষকে নির্বাচনে নিয়ে আসা, এবং এই যে নিষিদ্ধ করার যে জিগির তোলা হচ্ছে এগুলো বন্ধ করা, এবং এই যে ভাঙচুর হয়েছে সেই ভাঙচুর গুলো ব্যাপারে আইনি ব্যবস্থা এবং কার্যকর আইনি ব্যবস্থা করা হচ্ছে, যাতে আস্থার সংকট যেটা হয়েছে সেই সংকটটা কেটে যায়। তারা প্রশ্ন করেছে যে ধানমন্ডিতে কেন কিভাবে সেনাবাহিনীর উপস্থিতিতে এবং সরকারি পুলিশ বাহিনী যেটা সেই পুলিশ বাহিনীর উপস্থিতি কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে, কারণ তারা জানে যে সেনাবাহিনী ওখানে আসলে সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেয় নাই। প্লাস পুলিশ কমিশনার নিজেই বলেছেন যে তিনি সহ তার ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা বলেছেন তারা চেষ্টা করেছেন, কিন্তু কার্যত কেউ তাদের কোনো চেষ্টা দেখেনি। সো এটা আমেরিকানরা, আমরা যেমন দেখি না আমেরিকানরাও দেখেনি। সো আমেরিকানরা এই প্রশ্নটা করছে যে আপনাদের নিষ্ক্রিয়তা কেন, এবং তারা জিজ্ঞেস করছে শুধু তাই না যে সরকারি সাজ সরঞ্জাম ব্যবহার করে এটা করা হয়েছে, তাহলে সরকার এটার সাথে ইনভলভ, তা না হলে এক্সকেভেটর কি করে পেলো, কিভাবে বুলডোজার পেলো, কিভাবে ওইটা পেলো, এগুলো পেলো কি করে, তারা নিশ্চয়ই সরকারের সহায়তা না থাকলে এটা পেত না। তারা জিজ্ঞেস করছে যে তারা আর বলছে যে সারা দেশে যে হামলাগুলো হয়েছে, ধরেন ধানমন্ডিটা শেখ হাসিনার বক্তব্যের কারণে, সারা দেশে যেটা হয়েছে সেটা কেন, সেটা পূর্ব পরিকল্পিত না হলে কিভাবে একই সময়ে সংঘবদ্ধভাবে এই হামলাগুলো চালানো হয় এবং এইভাবে ধন সম্পদ বাড়িঘর জ্বালিয়ে পড়ে দেওয়া যেত, এটা নিশ্চয়ই পরিকল্পিত। তারা কোনোভাবেই এটা নিতে চান না, এটা স্বতঃস্ফূর্ত একটা শেখ হাসিনার বক্তৃতার কারণে, কিন্তু এটা বক্তৃতার আগে থেকে এটা শুরু হয়েছে, এটা একটা পূর্ব পরিকল্পিত বিষয় বলে তারা মনে করে এবং সেটা ইউনিসেফকে জানিয়েছে। তারা বলেছেন যে তারা নির্বাচনের ব্যাপারে রোডম্যাপ দিতে বলেছেন যে দ্রুত রোডম্যাপ দেন, কারণ আপনাদের সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। সো নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক যে অস্থিরতার পরিস্থিতি, এই অস্থিরতা দেশটাকে পুনর্গঠনের দিকে নিয়ে আসা যায়, ব্যবস্থা করা। ইউনূস সাহেব নির্বাচন এর কথা বলেছেন, কিন্তু ইউনূস সাহেব সুস্পষ্টভাবে বলেন নাই যে কবে নির্বাচন দিবেন, এবং উনি এটা এখন পর্যন্ত এটা, তবে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার ব্যাপারে উনি এগ্রিড হয়েছে। তারপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে অপারেশন ডেভিল হান্ট একটা বড় ইস্যু ছিল, যে অপারেশন ডেভিল হান্টটা কেন, অপারেশন ডেভিল হান্ট যখন এটা কি যাদেরকে ধরা হচ্ছে তারা তো হলো একটা রাজনীতির মতবাদে বিশ্বাসী দল, এবং যারা কিছুদিন আগে ক্ষমতাচ্যুত এবং তাদের বাড়িঘর হামলা হয়েছে, তারা আক্রান্ত হয়েছে। তো এখন যাদের ধরা হচ্ছে তাদেরকেই ধরা হচ্ছে। সো এই অপারেশন ডেভিল হান্ট ক্যাম্প কি কারণে এটা করা হচ্ছে, এটা কি সাবেক সরকারের সমস্ত সমর্থিত গোষ্ঠী মানুষগুলোকে দমন করা এবং তাদের ধন সম্পদ নষ্ট করার জন্য? যদি এটা হয়, এটার সাথে আমেরিকা থাকতে পারে। এবং ডেভিল হান্ট নিয়ে তারা মানবাধিকারের লঙ্ঘনের কথা বলছে, গণগ্রেপ্তারের কথা বলেছে, এবং এত মানুষকে, একই মতবাদের এত মানুষকে ধরার ব্যাপারে তারা মানে সন্দেহ প্রকাশ করেছে, আপত্তি জানিয়েছে। গণগ্রেপ্তার নিয়ে তো বলেছি। আরেকটা উঠে এসেছে যে কি বলে, যে সরকারি মদদে, সরকারি অর্থ সহায়তা বা সহায়তায় রাজনৈতিক দল যে গঠন হচ্ছে, সেই রাজনৈতিক দলের সাথে আসলে কি সরকারের যেটা বলা হচ্ছে সেটা আসলে কি সরকারের মদত আছে, এটা তারা জিজ্ঞেস করেছে। যদি হয়ে থাকে, সরকারকে নিরপেক্ষ থাকার জন্য নির্বাচন পরিচালনা পর্যন্ত যদি থাকতে হয়, তাহলে তাদের নিরপেক্ষতা বজায় থাকতে হবে। তা না হলে নতুন সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হতে হবে। তার মানে তারা আমেরিকা এক ধরনের ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন যে আপনি যদি এরকম নিরপেক্ষতা আপনার ক্ষুণ্ণ হয়, আপনার পক্ষপাত দুষ্ট হন, আপনি যে রাজনৈতিক দল গঠনের সাথে যুক্ত হন, তাহলে আপনি নির্বাচন করতে পারবেন। নতুন একটা সরকার আসতে হবে যারা নিরপেক্ষ হয়ে নির্বাচন করবে। এটা ইউনূস সাহেবের জন্য এক ধরনের স্ট্রেস আর কি, একটা প্রচন্ড চাপ তৈরি করা হয়েছে। তারা ওই যে ইনক্লুসিভ পলিটিক্স দল গঠন করা, অথবা দল নিষিদ্ধ করার ব্যাপারে তাদের মতামত জানিয়েছে, কিন্তু ইনক্লুসিভ রাজনীতির ব্যাপারে এই সরকার আসলে কি পদক্ষেপ নিয়েছে এখন পর্যন্ত, কেন রাজনৈতিক দলগুলোর সাথে
সরকারের এত দূরত্ব? কেন রাজনৈতিক দলগুলো তাদেরকে বিশ্বাস করতে পারছে না? তার মানে এটা শুধুমাত্র একটা দল নিষিদ্ধ করার বিষয় না, অন্যান্য দলগুলির সাথেও সরকারের সম্পর্ক খুব দুর্বল এবং একটা সম্পর্কহীনতার যে এটা। এবং বলেছে, এটাও বলেছে যে যেখানে যেখানে দেখা যাচ্ছে এখানে একটা ধর্মীয় গোষ্ঠী বা গোষ্ঠী সরকারের উপরে তাদের পুরো আস্থা জ্ঞাপন করে সরকারের অংশ হওয়ার চেষ্টা করতেছে, এইটা থেকে সরকার যেন তার ভাবমূর্তি, এই ধরনের ভাবমূর্তি থেকে যেন সরে আসে। যোগাযোগের ঘাটতি কথা তো বললাম, যে যোগাযোগ রক্ষা করতে বলছে, যে অন্যান্য দলগুলোর সাথে যোগাযোগ রক্ষা করতে বলেছে। তারপরে কেন বিএনপি সরকারকে বিশ্বাস করতে পারছে না, এটা ইউনূস সাহেবকে জিজ্ঞেস করছে। কারণ ইউনূস সাহেব বলছে এটা বিএনপি বলছে, বিএনপি যে কথাগুলো বলছে সেটা তারা প্রকাশ্যেই বলছে, সে ব্যাপারে আপনার মতামতগুলো আপনি দিলেই। বিএনপি সরাসরি বলেছে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় না, কিন্তু আপনাদের উপদেষ্টা পরিষদ থেকে জানানো হচ্ছে স্থানীয় সরকার তারা আগে করতে চান। তাহলে এই ধরনের কেন হচ্ছে বিএনপির সাথে এটা? তো প্রধান উপদেষ্টা বেসিক্যালি এখানে নিজেকে ব্যাখ্যা করছেন, এবং তিনি সহিংসতা হানাহানির ব্যাপারে তার ব্যাখ্যা তিনি দিয়েছেন, সারা দেশে ভাঙচুর ব্যাপারে তার ব্যাখ্যা দিয়েছেন, সরকারের নির্লিপ্ততার কথা তিনি বলেন নাই। তিনি বলছেন তার সাথে সবার যোগাযোগ আছে, এবং যেটা বাইরে প্রচার হয় সেটা আসলে সঠিক না, তার সাথে ভালোই যোগাযোগ আছে এবং সবার সাথে তার যোগাযোগ আছে, সবার সাথে ভালো সম্পর্ক আছে। আচ্ছা, দল গঠন নিয়েও বললাম, এবং এই 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 বেসিক্যালি এইটাই ট্রেসি জ্যাকবসনের সাথে তার মিটিং, এবং মূলত এই পুরো বিষয়টা হলো ট্রেসি জ্যাকবসনের যেটা হচ্ছে সেটা হলো ট্রাম্পকে ব্রিফ করা এবং ইউনূসকে সতর্ক করা, ইউনূস সরকারকে সতর্ক করা যে তারা যে ধরনের আচরণ করছে সেটা পক্ষপাত দুষ্ট হচ্ছে, এবং সেই পক্ষপাত দুষ্টতার কারণে তারা কিন্তু তাদের সরকারের অধীনে নির্বাচন হওয়া নিয়ে তাদের সংশয় আছে। নতুন সরকারের অধীনে নির্বাচন যদি ইনক্লুসিভ নিশ্চিত করতে হয়, প্রয়োজনে নতুন সরকারের অধীনে নির্বাচন। এটা একটা হুমকি, এটা কি হুমকি যে আপনি যদি নিরপেক্ষতা বজায় না রাখেন তাহলে কিন্তু ইলেকশনের জন্য অন্য একটা গভর্নমেন্টের প্রয়োজন পড়বে? আপনি যদি এটা ধরেন আমজনতার ব্যাখ্যায় যান তাহলে এটা হুমকি, কিন্তু আপনি যদি কূটনৈতিক ভাষায় যান এটা হুমকি না, এটা স্মরণ করিয়ে দেওয়া। কূটনৈতিক ভাবে বলা হয় যে এরকম, কূটনৈতিক ভাষায় বলবে যে আমরা তাকে স্মরণ করিয়ে দিয়েছি যে এইটা হলো ম্যান্ডেট। হুমকি হিসাবে দেখার সুযোগ নাই সরকারি এবং কূটনৈতিক। এর আগে কিন্তু যুক্তরাজ্য সহ আরো কয়েকটা দেশ এই লাইনে কথা বলেছে, সব দলকে নিয়ে নির্বাচন। হ্যাঁ, সেখানে আপনার অস্ট্রেলিয়ার সিনেটেও কিন্তু ওনার নামটা আমি বলতে পারবো, ওনার অ্যাবিগেইল লয়েড, একজন সিনেটর ভদ্রমহিলা, তিনি কিন্তু এই ইনক্লুসিভ রাজনীতির পক্ষে কিন্তু সিনেটে প্রস্তাব দিয়েছেন। গতকাল অস্ট্রেলিয়ার সিনেটে এসেছিল। হ্যাঁ, আর আরেকটা হলো যে আয়ারল্যান্ডের যে রাষ্ট্রদূত তিনি থাকেন হলো দিল্লিতে, তিনি বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত, তিনি সেই উড়ে এসে, এত দূর উড়ে এসে কিন্তু ইউনূস সাহেবের সাথে যে কথাগুলো বলেছেন তার মধ্যে ইনক্লুসিভ রাজনীতির হলো অন্যতম প্রধান। তার প্রধান বিশ্বব্যাংকের সাথে যে আলোচনা হয়েছে, বিশ্বব্যাংকের সাথে যে আলোচনা, সাহায্য সহযোগিতার যে আলোচনা আছে, সেখানে বিশ্বব্যাংকও কিন্তু যে কোনো দল নিষিদ্ধের বিপক্ষে মত দিয়ে এসছে, এবং বিশ্বব্যাংক বলেছে নিরপেক্ষ থাকার জন্য, যাতে করে একটা ইনক্লুসিভ পলিটিক্স বাংলাদেশে যেন আসে এবং একটা সুষ্ঠু গণতন্ত্র, অংশগ্রহণমূলক গণতন্ত্র যেন আসে। এইটা কিন্তু বিশ্বব্যাংক থেকে বলা হয়েছে। এমনকি দিন শেষে আসলে এরা তো সবাই তো বিনিয়োগকারী, এরা তো সবাই বিনিয়োগকারী, সবাই বিনিয়োগের নিশ্চয়তা চায়, নিরাপত্তা চায়। এর জন্য আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে নির্বাচন চায় তারা একটা সুস্থ সুন্দর পরিবেশ চায় বাংলাদেশে। তো ধরেন এই জিনিসগুলো আসলে হয়েছে। আরো তো অন্যান্য যে মার্কিন রাষ্ট্রদূত, আপনি জানেন যে আজকেই বোধহয় বাংলাদেশ সময় গতকাল ইয়ের সাথেও দেখা করেছেন, সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করেছেন। আপনি জানেন যে সেনাবাহিনীর প্রধান কিন্তু এখানে বাংলাদেশের এখন ক্ষমতার একজন বড় স্টেক হোল্ডার এবং বড় ভিত্তি। যদি বলেন তাকে বাদ দিয়ে ইউনূস সাহেব চলার মতো কোনো ক্ষমতা নাই। তো সেনাবাহিনীর সাথেও দেখা করেছেন উনি, এবং জাতিসংঘের এই একটা রিপোর্টের মধ্যে যে কথাগুলো আলোচনা হয়েছে, যে সেনাবাহিনীর যে দমন পীড়নমূলক যারা অপারেশনের সাথে যারা জড়িত আছেন,
নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশে যারাই জড়িত আছেন এই তারা কিন্তু জাতিসংঘ মিশনে উপযুক্ত বলে বিবেচিত হবেন না। এগুলো কিন্তু মার্কিন দূত এগুলা কিন্তু সেনাপ্রধানকে অবহিত করেছেন বলে আমি যতটুকু জানতে পেরেছি। আমি আর ডিটেইল জানি না, তবে এটা একটা বড় বিষয়। এবং নির্বাচন বিষয়ে যে সেনাপ্রধান যে একটা অঙ্গীকার করেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন, সেটার কি খবর সেটাও জানতে চাই। রোডম্যাপটা আসলে এখনো আসছে না কেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছেন বলে শুনেছি। তবে এটা ভাষা ভাষা ডিটেইল কোনো এখন পর্যন্ত কিছু রিলিজ অ্যাটলিস্ট আমি পাইনি। সেনাবাহিনী প্রধান যখন 18 মাসের কথা বলেছিলেন, তখন অনেকে বলার চেষ্টা করেছিলেন এইগুলা বলার কে, কিন্তু আসলে বাস্তব কিন্তু বাংলাদেশ কিন্তু ঘুরে ফিরে ওই জায়গাতেই যাচ্ছে। কিন্তু হ্যাঁ, সেনাবাহিনী বাংলাদেশের এখন ক্ষমতার আমি অংশীদার বলবো না, একটা প্রধান ভিত্তি। যেখানে ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্রদের শক্তি মৃয়মান, ওরা মার খাওয়া শুরু করেছে। মানে ওদের কর্মকাণ্ড কারণে মানুষ মার দিচ্ছে, এটা যে সংগঠিত কোনো মার তা না, কিন্তু ওরা যখনই যে সব কাণ্ড বিভিন্ন জায়গায় কিন্তু এখন মার দিচ্ছে। আমি কয়েকটা ঘটনা বিভিন্ন জায়গায়, হাতিয়াতে এখানে সেখানে বিভিন্ন জায়গায় মার দিয়েছে। এবার হাতিয়া থেকে যে সমন্বয়ক সাহেব, একজন সমন্বয়ক গেছে হাতিয়া থেকে এমপি ইলেকশন করবেন, তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে পর্যন্ত, প্রধান উপদেষ্টার কার্যালয় বা তার বাসভবন, সেখানে যায় পর্যন্ত ধর্ণা দিয়েছেন, মানে অবস্থান ধর্মঘট করেছে। তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শক্তি ক্ষয় প্রকাশ্য, এটা কিন্তু প্রকাশ্য। এখন দেখেন তাদের একটা সমাবেশে কয়টা লোক আসে, তাদের ইভেন আপনি গাজীপুরের যে সমাবেশটা, ওখানে কয়েকশো লোক হয়েছে, মানে আপামর জনগণের কোনো সমর্থন তারা পায়নি। এমনকি তাদের একজন সহকর্মী যে গাজীপুরে, যিনি ওরা বলছেন ওদের শহীদ, আর যদিও ওনারা বলে লুণ্ঠনকারী, তারে নিয়ে যে ওনারা যে শহীদ মিনারে যে বিশাল আয়োজন করার চেষ্টা করছে, সেটাও তেমন কোনো সাড়া পায়নি মানুষের মধ্যে। কিন্তু এই ছাত্ররা গিয়েছে এবং ছাত্র শিবির গিয়েছে। ছাত্ররা মানে কি, যারা ছাত্র শিবির করে না এরকম কিছু ছাত্র, আর ছাত্র শিবির যায় ওখানে জমা একটা করেছে। তো এই হলো আপনার মার্কিন। এখানে একটা ব্যাপার আপনার এই যে ব্রেকফাস্ট মিটিং এ বিএনপি যে নেতারা গিয়েছিলেন, ওরা ফিরে আসার বক্তব্যের সাথে মার্কিন অবস্থানটার যোগসূত্র দেখেন আপনি? যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকাতে করার সময় উনি এয়ারপোর্টে বিভিন্ন গণমাধ্যমের কাছে বলেছিলেন যে সাইড লাইনে ওনার মিটিং আছে, কিন্তু আমরা জানি না ওনার সাইড লাইনে কি মিটিং হয়েছে বা কি হয়েছে, কিছু জানি না। তবে যেহেতু উনি বলেছেন, ধরেই নেওয়া যায় সেখানে সাইড লাইনে কোনো মিটিং, সেই সাইড লাইনে মিটিং এরই আমার ধারণা, মতামত যেগুলো ওখানে আলোচনা হয়েছে সেগুলোই আমার ধারণা। এবং ঢাকায় বা সারা দেশে যে ভাঙচুর যে হচ্ছে, এটাতে বিএনপি প্রচন্ড বিরক্ত ডক্টর ইউনূসের উপরে, এবং সেই বিরক্তি প্রকাশ করা এবং অসন্তোষ প্রকাশ করার জন্যই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্রতিনিধি দল নিয়ে ইয়েতে গেছে, প্রধান উপদেষ্টার সাথে দেখেন। আপনি খেয়াল করে দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন যুক্তরাষ্ট্রে এই ব্রেকফাস্ট মিটিং, এটা ট্রাম্পের ব্রেকফাস্ট মিটিং না, আমি একটু আপনার সংশোধন, এটা ট্রাম্পের বেসরকারি উদ্যোগে, এটা বেসরকারি উদ্যোগে। ট্রাম্প এখানে দাওয়াতে, ট্রাম্প কাউকে দাওয়াত দিলে দিতে পারেন, এমনকি সিনেটরদেরকেও দাওয়াত দিলে সিনেটররাও যদি কাউকে দাওয়াত দেন দিতে পারেন, কংগ্রেসম্যানরা দাওয়াত দিতে পারেন, গভর্নররা দাওয়াত দিতে পারেন। কিন্তু এটা বেসিক্যালি একটা বেসরকারি উদ্যোগের একটা, সেখানে প্রেসিডেন্ট প্রথাগতভাবে প্রেসিডেন্ট সেখানে জয়েন করেন, সেখানে গিয়েছেন এটা ট্রাম্প। তবে সেখানে সাইডলাইনে কথা বলেছেন, যে কথা বলছেন কি কথা বলেছেন আমি জানি না এখন পর্যন্ত, যে সাইডলাইন কার সাথে কথা হয়েছে। তবে তার পরপরই এবং বাংলাদেশের ঘটনাবলীর প্রেক্ষাপটে যেভাবে উনি তার প্রতিনিধি দল, দুটা প্রতিনিধি দলে দেখেন একটা ব্যালেন্স আছে, ব্যালেন্সটা আপনি খেয়াল করবেন। এটা কেমন শোনাবে জানি না, তবে এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, সবাই জানে, সবাই বুঝে যে আমির খসরু মাহমুদ চৌধুরী একজন ভারতের সাথে ওনার একটা সুসম্পর্ক আছে, এটা বলা হয়। এবং ভারতের সাথে কোনো লিয়াজোর ক্ষেত্রে আমির খসরু মাহমুদ চৌধুরী উদ্যোক্তা হন বিএনপির পক্ষ থেকে। তিনি গিয়েছেন কিন্তু ট্রাম্পের যে ব্রেকফাস্ট মিটিং কথা বলা হয়, প্রেয়ারের কথা বলা হয়, সেখানে কিন্তু আমির খসরু মাহমুদ গেছেন ভারতের সাথে, যিনি যোগাযোগটা রাখেন। আবার দেখেন এই ইয়ের সাথে, প্রধান উপদেষ্টার সাথে যখন মির্জা ফখরুল দেখা করেন, তখনও কিন্তু ভারতের সাথে ভালো সম্পর্ক আছে এমন একজন গিয়েছেন, মিস্টার সালাউদ্দিন আহমেদ। আপনি জানেন মির্জা সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন অপহৃত হওয়ার পরে দীর্ঘদিন উনি ভারতে অবস্থান, ভারত তাকে মানে খুবই আদর আপ্যায়ন করেছেন, অতিথির মতো রেখেছেন।
তো ভারতের সাথে সম্পর্কের কথা বহুজন, এটা আন্দাজ না, এটা বহুজন জানে যে ভারত তার প্রতি সাংঘাতিকভাবে সহমর্মী এবং ভারত তাকে যথেষ্ট যত ধরনের কমফোর্ট দেওয়া যায় একজন অতিথি হিসেবে তা দিয়েছে। সো সালাউদ্দিন আহমেদের কিন্তু ভারতের প্রতি অনেকটাই নমনীয় বলে মনে হয়। আপনি দেখেন দুটো জায়গাতেই কিন্তু ভারতের একটা সংশ্লিষ্ট আছে, মানে এখানে ভারতের সাথে সম্পর্কটা কত ইজি করা যায় সেটা কিন্তু একটা বড় চেষ্টা আছে। এবং ভারতের সাথে সম্পর্কিত হামলা, ধানমন্ডির হামলা করা, ভারত কিন্তু এটা তীব্র প্রতিবাদ করেছে। ভারতীয় কূটনীতিক এটা তীব্র প্রতিবাদ করেছেন যে একটা ইতিহাসকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যে ইতিহাসের সাথে ভারতেরও সম্পর্ক আছে। তো তারা কিন্তু এটাকে খেয়াল করে দেখেন, দুটো জায়গাতে কিন্তু ট্রাম্প মোদির সাথে বসবেন, সেখানে ভারতের সাথে সম্পর্ক ভালো, তার তেমন একজন গিয়েছেন। আবার কমন মির্জা ফখরুল সাহেব, তিনি আবার প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন, সেখানেও একজন ভারতের সাথে যার সম্পর্ক ভালো, খুবই ভালো, যাকে অতিথি, ভারত তাকে একদম তাদের নাগরিকের মতো, অতিথির মতো করে রেখেছিল, সেই একজন ছিলেন। আপনি বুঝতে পারেন এখানে ভারত একটা বড় প্রসঙ্গ ছিল যে ভারতের সাথে সম্পর্কটাকে স্বাভাবিক করার দিকে নিয়ে যাওয়ার জন্য, এই যুদ্ধন্দেহী মনোভাব না প্রকাশ করার জন্য। আপনি কি জানেন দু একদিন আগেই তিস্তার, গতকালই বোধ হয়, তিস্তার পানি বন্টন নিয়ে কথা বলতে গিয়ে আমাদের একজন উপদেষ্টা আছেন, তিনি বলেছেন যে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলে তিস্তার পানি আদায় করে নেওয়া হবে। এটা এক ধরনের যুদ্ধ নেই যে আমি ভারতের সাথে আলোচনা করে আমাদের ন্যায্যটা আদায় করবে, এটা বলার চেয়ে না বলে বলছে চোখে চোখ রেখে আলোচনা করে আদায় করে নিবে। আমি বুঝলাম না এটা কোন ধরনের কূটনৈতিক ভাষা, কোন ধরনের সরকারি ভাষা। এটা না সরকারি ভাষা, না কূটনৈতিক ভাষা, না এটা মাস্তানির ভাষা, সেই ভাষা প্রয়োগ করেছে। তাহলে এই যে একটা ভারতের সাথে একটা লাগালাগি, সারাক্ষণ লাগালাগি সব আপনি, এবং খেয়াল করে দেখেন যে উপদেষ্টাদের মধ্যেও কিন্তু একটা বিরোধ একটা প্রকাশ্য হয়েছে। মাহফুজ সাহেব কিন্তু এই ভাঙচুরের বিরুদ্ধে, মব শব্দটা মাহফুজ ব্যবহার করেছে, যেটা কোনো উপদেষ্টা ব্যবহার করে নাই, কোনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ব্যবহার করে না, যে মব হয়েছে। তারা মনে করে যে উৎসাহী জনতা বা ক্ষুব্ধ জনতা করেছে, কিন্তু মাহফুজ কিন্তু তার ফেসবুক ইয়াতে মাহফুজ তো ব্যবহার করলো তখন কাজটা শেষ হয়ে গেছে, তারপরেও সে ব্যবহার করেছে, আর হয়ে গেছে, তারপরে সে ব্যবহার করেছে আর কেউ। তার মানে এখানে দেখা যায় যে মতের মধ্যে ঘটনা ঘটে যাওয়ার পরে উপলব্ধি হয় না। আমি জানি না তার মধ্যে উপলব্ধি হয়ে যায়, তবে তার যে স্ট্যাটাস গুলো সেটা পড়লে মনে হয় যে সে এখন এদেরকে মব বলা মানেই হইলো ডিজোন করা। এটা কিন্তু পরিষ্কার, কারণ সে উপদেষ্টা পরিষদে আছে এবং সে তাকে মাস্টার মাইন্ড বলা হয়। সে যখন কাউকে মব বলতেছে তখন সে কিন্তু ডিজোন করতেছে প্রকাশ্যে, অ্যাটলিস্ট। ভেতরে কি করতেছে আমি জানি না, বাট এটা প্রকাশ্য বিরোধ বোঝা যায় যে আর দুজন উপদেষ্টা কিন্তু এরকম না, ইনি কিন্তু ইয়ে হয়েছে। এবং ভারত এখানে এই 5ই আগস্টের ঘটনার সাথে ভারত সরাসরি ইনভলভ, মানে ভারত সরাসরি এতে ক্ষুব্ধ, যেটার জন্য ভারত কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তো সেখানে এখানে দেখেন মির্জা ফখরুল এবং প্রধান উপদেষ্টার সাথে মিটিং এ ভারত একটা বড় প্রসঙ্গ ছিল, এবং বড় প্রসঙ্গ ছিল নির্বাচন, দ্রুত নির্বাচন, এবং বড় প্রসঙ্গ ছিল স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই হতে দেয়া যাবে না, হবে না। জাস্ট ইউনূস সাহেবকে শাট আপ করে দেওয়া হয়েছে যে নো, আর অনেক হয়েছে, আপনার কথা হবে না, এখন আপনি নির্বাচন দিতে হবে। এবং বলেছে সংস্কার হলে হবে, আপনি করতে পারলে করবেন, না করতে না আমরা করবো, যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে বাংলাদেশ সংস্কার। মির্জা ফখরুল কিন্তু একটাই লক্ষ্য করেছেন, বিএনপির এই উদ্যোগের সাথে পাশাপাশি আরো যে বক্তব্যগুলো এসে বিএনপি বলেছে, বিএনপি কিন্তু অপারেশন ডেভিল হান্ট এটাকে সমর্থন করেছে, তারা এটাকে সমর্থন করেছে। প্লাস বিএনপি আওয়ামী লীগের বিচারের কথা বলেছে, তারা বিচারের কথা বলেছে, কিন্তু বিএনপি নিষিদ্ধ করার কথা কখনোই বলে, নিষিদ্ধ না, হ্যাঁ বিচার প্রক্রিয়া বিচারের কথা বলেছে। আর অপারেশন ডেভিল হান্ট, এইটার আপনি কৌশলগত, আপনি যদি রাজনীতির কৌশল জিজ্ঞেস করেন, এখানে রাজনীতির কৌশলে বিএনপি মাঝখানে আটকে আছে বলে বিএনপি এইটা সমর্থনের বাইরে যেতে পারে, কারণ আম পাবলিক মধ্যে একটা যে আওয়ামী লীগ বিরোধী একটা মনোভাব এখনো আছে, সেইটাকে তো বিএনপি উপেক্ষা করতে পারে না। এবং এই ডেভিল হান্টের যে আওয়ামী লীগের লোকজনকে ধরে দেওয়ার সাথে শুধুমাত্র কি রাজাকারের ভূমিকায় শুধুমাত্র কি বৈষম্য বিরোধী ছাত্ররা, তা না, এখানে লোকাল আওয়ামী লীগ, লোকাল বিএনপি আছেন, স্বেচ্ছাসেবক লীগ আছেন, যুব দলের লোক আছেন, যারা আওয়ামী লীগের ঘর বাড়ি চিনিয়ে দিচ্ছে, জামাতের লোকজন আছে, বুঝছেন। এখন
বিএনপি এই যে চীনের নেতারা নেতাকর্মীরা লোকাল নেতাগুলো বুঝে হোক না বুঝে তো তারা সমর্থন যোগাচ্ছে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর এই অপারেশন ডেভিল হান্টকে। সো বিএনপি নেতারা অল অফ এ সাডেন এই নেতাকর্মীদের উপরে তাদের সমর্থন তো প্রত্যাহার করতে পারেন না, তাদেরকে ফেলে দিতে পারেন না। সো এটা তাদের কূটনৈতিক ভাষা। আমি বিশ্বাস করি যে অপারেশন ডেভিল হান্টে যে বিএনপির যে সমর্থনটা এটা পুরোপুরি কূটনৈতিক, পুরোপুরি কূটনীতি। তারা তাদের নেতাকর্মীদের বিপদে ফেলতে চান না বলেই তারা এটা আছে, কিন্তু তারা এটাকে সমর্থন করেন। আমার মনে হয় যে তারা মনে মনে এই ধরনের জিনিস জানেন না, কারণ তারা জানেন যে এই অপারেশনটা এক পর্যায়ে এসে বিএনপির উপরেও হবে। কারণ বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার বা প্রচার হচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি সন্ত্রাসী কর্ম করে, তাহলে যে অপারেশন ডেভিল হান্টিং শুধু আওয়ামী লীগ না, তো বিএনপিও তো ধরা পড়বে। সো বিএনপি এই জায়গাতে অপারেশন ডেভিল হান্টকে সমর্থন করে তাদের লোকজনকে বাঁচানোর চেষ্টা করছে। এটা কূটনৈতিক, পুরোপুরি কূটনৈতিক, এটার বাইরে কিছু না। আর মার্কিন উদ্যোগের পরে, মার্কিন চার্জ অ্যাফেয়ার্স এর বৈঠকের পরে আসলে দিন শেষে বাংলাদেশের রাজনীতিতে আসলে কি প্রভাব পড়তে পারে? বাংলাদেশের রাজনীতি এখন যেটা হলো দেখেন, শুভবুদ্ধির উদয় হওয়ার পথে যাওয়ার একটা পথ সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয়। যে অ্যাটলিস্ট অসুস্থতার যে 6 মাস, এই অসুস্থতার 6 মাস থেকে বেরিয়ে মিনিমাম সুস্থতার দিকে যদি আসে, এটা আমার মনে হয় সেই ধারাটাকে অ্যাটলিস্ট বিএনপি তাদের অবস্থান কঠোরভাবে প্রকাশ করে দিয়ে এসে, ইউনূস সাহেবের কাছে তাদের অবস্থান কঠোরভাবে প্রকাশ করে দিয়ে এসে ওরা এই জিনিসটা পরিষ্কার। এবং বিএনপি কিন্তু ওখানে শুধুমাত্র এই যে ইস্যুতে গেছে তা না, কিন্তু তারা ছাত্রদের দল গঠন করে নিয়ে আপত্তি জানিয়ে আসছে যে ছাত্রদের দল গঠনে আপত্তি করে নাই, দল গঠন করুক, কিন্তু সরকারের থেকে যা দল গঠন, এবং ইউনূস সাহেব নিজে এটাতে সম্পৃক্ত বলে তারা মনে করে। কারণ ইউনূস সাহেব ইন্টারভিউ দিয়ে বলেছেন যে ছাত্রদের একটা বড় দল গঠন করার চেষ্টা হচ্ছে, তারা করবে বলেছেন, এবং ওনার সম্পৃক্ততা বিএনপি এতে ক্ষুব্ধ। তারপরে ধরেন যে তারা বলছে যে দরবন্দ মৌলবাদী গোষ্ঠী এই সরকারকে গ্রাস করেছে, এটা বিএনপি মনে করে। সেটা কিন্তু ইউনূস সাহেবকে, কিন্তু যদি ইউনূস সাহেব অস্বীকার করেন, ইউনূস সাহেবকে এটা আকারে ইঙ্গিত ওনারা বুঝিয়ে দিয়েছেন যে আমরা আপনার সাথে জামাতে ইসলামীর মাখামাখি, ছাত্র শিবিরের মাখামাখি, আপনার বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের এদের সাথে মাখামাখি, এগুলো আমাদের পছন্দ হচ্ছে, তারা এটা জানিয়ে আসছে। তারপরে আইন শৃঙ্খলা ব্যাপার তো তারা বলছেনই, তারা অভিযোগ করছেন, আমি যেটা বলছি যে তারা কিন্তু অভিযোগ করছেন যে আপনাকে কিন্তু জামাত জিম্মি করেছে, এবং আপনি জামাতের জিম্মি হিসেবে এখন কাজ করতেছেন। এই মোটামুটি এগুলাই ব্যাপার আসলে আলোচনা হয়েছে। এবং বিএনপি এখানে কিন্তু ধানমন্ডির বাড়ি সহ সারা দেশের যে ধ্বংসযজ্ঞ চলেছে এটার কিন্তু প্রচন্ড বিরোধিতা করেছে এবং বলেছে যে সরকারের নির্লিপ্ততা এর জন্য। অনেক ধন্যবাদ সাইফুল ভাই। আজকে এই প্রসঙ্গে আমরা এখানেই রাখি। আমাদের সবার প্রত্যাশা বাংলাদেশে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হোক, জনগণ বিচার করুক তারা কাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। আওয়ামী লীগের ভুল ত্রুটি যেগুলা ছিল সেই বিচারের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশের মানুষ, এবং সেটা বাংলাদেশের নির্বাচন। শুভকামনা সাইফুল ভাই, আপনি ভালো থাকবেন। আপনি ভালো।